সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের প্রগতি ইনস্টিটিউট অব বাসাইলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি হাসানুর রহমান আজকে আবারও তোমাদের মাঝে আসলাম নতুন আরেকটি এপিসোডস নিয়ে। আজকে আমরা আলোচনা করব অনেক সিম্পল একটি ক্লাস, সেটা হচ্ছে ভার্ব প্লাস ভার্ব। ভার্বের সাথে ভার্ব কীভাবে বসে এবং ভার্ব প্লাস নাউন এবং ভার্বের সাথে নাউন কীভাবে বসে। এই ক্লাসগুলো সাধারণত যারা প্রাইমারি লেভেলে ইংলিশ গ্রামার কিছু জানে, অনলি ফর দেম, তাদের জন্য এই ক্লাসটি আর একটু ক্লিয়ার করার জন্য। তো শুরু করার আগে একবার রিকোয়েস্ট করব, যারা এখনও লাইক এবং সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। শুরু করছি আজকেরই ক্লাস। তো আমরা দেখতে পাচ্ছি কিছু সাবজেক্ট এবং ভার্বের এক্সাম্পল দেওয়া আছে। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করেছি আই ইট, আমি খাই। তো এখানে কিন্তু আমরা চাইলে টেন্সের যে 12টা ফর্ম আছে, আমরা কিন্তু 12টা ফর্মেই আমরা পরিবর্তন করতে পারি। তো জাস্ট সিম্পলি আমি একটা ফর্ম দিয়ে আমি এক্সাম্পলটা দিচ্ছি, কারণ দিলে দেওয়া যায় কিন্তু ক্লাসটা অনেক দীর্ঘ হয়। তো দীর্ঘ না হয় সংক্ষিপ্ত একটা ভার্ব দিয়েই এটা সম্পূর্ণ করার আয়োজন করেছি। তো প্রথম সেন্টেন্সটা আমরা দেখি, আই ইট, আমি খাই। কেন খাই? টু ওয়ার্ক, কাজ করতে। তো এই পাশাপাশি যখন দুইটা কাজ বসে, পরের কাজটা কিন্তু উদ্দেশ্য বুঝাইতে, এই কাজটা কি উদ্দেশ্যে করা হচ্ছে, কাজের উদ্দেশ্যই কাজ, সে কারণে এখানে আমরা টু ওয়ার্ক ব্যবহার করেছি। আর এরপরে দেখি, আই ইট টু লিভ, আমি খাই বাঁচতে। আই ইট টু ওয়ার্ক, আমি খাই হাঁটার জন্য। আই ইট টু সারভাইভ, টিকে থাকার জন্য খাই। এই যে ভার্বের পরে যে ভার্বটা দিলাম টু দিয়ে, ওকে। নিচেরটা একটু দেখে নিই আমরা। আই ইট ফর ওয়ার্কিং, আমি খাই কাজ করার জন্য। আই ইট ফর লিভিং, আমি বেঁচে থাকার জন্য খাই। আই ইট ফর সারভাইভিং, আমি টিকে থাকার জন্য খাই। আই লিভ বাই ইটিং, আমি খাই, আমি বাস করি খাওয়ার দ্বারা বা খাওয়ার মাধ্যমে। এই যে দুই রকমের এক্সাম্পল নিয়ে আলোচনা করলাম, এখান থেকে শিক্ষণীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ভার্বের পরে যদি একটা সাবজেক্ট, একটা সিম্পল সেন্টেন্সে ভার্বের পরে যদি আমরা আরেকটা ভার্ব ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের দুইটা রুলসকে মেইনলি মেনটেন করতে হয়। একটা হলো টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আরেকটা টু একটা এ কাইন্ড অফ প্রিপোজিশন, কিন্তু টুটাকে একটু ব্যতিক্রমভাবে ভার্বের সাথে ব্যবহার করা হয়। এর আলাদা একটা নাম আছে। টু এর পরে যখন ভার্ব ব্যবহার করা হয় তখন এর নাম হচ্ছে ইনফিনিটিভ। কেন এর নামটা ইনফিনিটিভ, এর বিশদ একটা ক্লাস, সেটা সাধারণত আমাদের অনার্স লেভেল পর্যন্ত আশা করি এটার তেমন কোনো দরকার হয় না। পিএইচডি লেভেলে গিয়ে এর ব্যাপক আলোচনা আছে। তো অত বড় আলোচনা যেহেতু এই লেভেলে দরকার নেই, তাই ওটা জানার কোনো দরকারই নেই। সো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে একটা ইনফিনিটিভ হিসেবে কি কাউন্ট করা হয়, এর নাম হচ্ছে ইনফিনিটিভ। কিন্তু নিচে যখন আমরা দেখলাম টু ছাড়া অন্য যে প্রিপোজিশনগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এখানে ফর ব্যবহার করেছি, বাই ব্যবহার করেছি। তো ফর এবং বাই, টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশন যদি আমরা ভার্বের আগে ব্যবহার করি, তখন কিন্তু ভার্বটাকে আইএনজি যুক্ত করা হয়। ভার্বের সাথে তখন আইএনজিকে যোগ করা হয়। আশা করি গাইস ব্যাপারটা বোঝাতে পেরেছি। আবার একবার বলে দিচ্ছি, ভার্বের পরে যদি আমরা ভার্বটা বসাই, দুইভাবে বসাতে পারি। একটা ইনফিনিটিভ টু এর পরে, আর একটা হচ্ছে অন্য যে কোনো একটা প্রিপোজিশনের পরে। আর এগুলোকে কিন্তু নন ফাইনাইট ভার্ব বলা হয়। নন ফাইনাইট ভার্ব বলতে এদেরকে কিন্তু আমরা টেন্সে অন্তর্ভুক্ত করতে পারি না। এখন আমরা যে এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ভার্ব প্লাস নাউন। ভার্বের পরে নাউনও কিন্তু এরকম দুইভাবে বসতে পারে। আমরা এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করি, পরে বিশদ আলোচনা করব। আই ইট উইথ ফিশ, আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করেছি। আই ইট উইথ ফ্যামিলি, আমি পরিবারের সাথে খাই। আই ইট অ্যাট ডাইনিং রুম, আমি ডাইনিং রুমে খাই। আই ইট অ্যাট 2 PM, আমি 2টায় খাই। প্রিপোজিশনটা ভার্বের পরে যখন ব্যবহার করা হয়
তখন এই ভার্বটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এই নাউনটা কিন্তু তখন অবজেক্ট না। তার মানে ভার্বের পরে যদি প্রিপোজিশনযুক্ত নাউন আমরা ব্যবহার করি তখন কিন্তু সে নাউনটা অবজেক্ট হিসাবে গণ্য হয় না। আর অবজেক্ট হিসাবে যে নাউনটা গণ্য হয় না তারই তখন সেই ভার্বটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এরপরে নিচের এক্সাম্পলগুলো দেখি। আই ইট ফিশ, আমি মাছ খাই। আই ইট ফ্রুট, আমি ফল খাই। আই ইট ব্রেড, আমি রুটি খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে কিন্তু আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করিনি, কারণ এগুলো হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব এবং নাউনগুলো হচ্ছে অবজেক্ট। আমরা জানি অবজেক্টের আগে কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয় না, ব্যবহার করলেই তখন সেটা আর অবজেক্ট থাকে না। অবজেক্ট হতে গেলে শর্ত হচ্ছে অবশ্যই তাকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি আমরা অ্যান্সার পাই তবেই সেই নাউনটা হয় অবজেক্ট। আশা করি গাইস বোঝাতে পারলাম ভার্বের পরে আমরা কীভাবে ভার্ব ব্যবহার করতে পারি এবং ভার্বের পরে আমরা কীভাবে নাউন ব্যবহার করতে পারি, এবং এইগুলোর ব্যবহারের সাথে সাথে তাদের যে আচরণগত একটা গ্রামাটিক্যাল রুলসের যে পরিবর্তন আসে সেই পরিবর্তনটা সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা বুঝতে পারলে আমার সার্থকতা। ধন্যবাদ। আবারও একবার রিকোয়েস্ট করবো, যারা এখনও আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা টাইমলাইনে সবার আগে আমার ক্লাসটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।